হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাঙালিদের ভ্রমণের কথা চিন্তা করলে প্রথম যে দেশটাতে যাওয়ার স্বপ্ন দেখে থাকে, এই ব্লগে আমরা সেই দেশের সকল কিছুর ইনফরমেশন জানানোর চেষ্টা করব। তাছাড়া কোথায় কোথায় আপনারা ঘুরে দেখতে পারেন, কেমন খরচ পড়তে পারে, সব কিছুই ব্লগে ডিটেলস দেওয়া থাকবে। সো ওয়েলকাম টু দ্য স্টার্ট অফ মাই থাইল্যান্ড জার্নি। আমাদের ফ্লাইট যেহেতু সন্ধ্যায় ছিল, তো আমরা বিকালের মধ্যেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় পৌঁছে যাই। সেখানে ইমিগ্রেশনের সকল কাজকর্ম শেষ করে আমরা আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করি। আমরা স্কাই স্ক্যানারের মাধ্যমে ইন্ডিগোর ফ্লাইট বুক করি। তো প্রথমে আমরা ঢাকা থেকে কলকাতা যাব, সেখানে প্রায় 11.5 ঘন্টা ট্রানজিট নিয়ে আমরা আবার ইন্ডিগোতে কলকাতা থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেব। সন্ধ্যা 6:15 আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে। তো অন টাইমে আমাদের ফ্লাইট ছিল। আমরা বোর্ডিং গেট পাস করে বিমানে উঠে পড়ি সবাই। বাংলাদেশ থেকে কলকাতা যেতে 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। সো এর খুব একটা লং টাইম ফ্লাইট না, চোখের পলকেই এই টাইমটুকু চলে যায়। কলকাতা যেতে যেতে আপনাদের ফ্লাইট সম্পর্কে একটু বলি। চেষ্টা করবেন থাইল্যান্ড যাওয়ার 1 থেকে 1.5 মাস আগে টিকিট করে ফেলতে, তাইলে সেক্ষেত্রে আপনারা একটা গুড প্রাইসে টিকিট কাটতে পারেন। আমরা যেহেতু একদম 1 উইক আগে টিকিট করেছি, সেক্ষেত্রে আমাদের টিকিট কস্ট অনেক বেশি পড়ে গিয়েছিল। আমাদের রাউন্ড ট্রিপ পার পারসন 58,000 টাকা করে পড়েছিল। ইন্ডিগোতে কোনো খাবার দেওয়া হয় না, সো আপনারা খেতে চাইলে টিকিট কাটার সময় ফুড আলাদা অ্যাড করে নেবেন। আমরা এই অল্প টাইমের ফ্লাইটের জন্য কোনো খাবার অর্ডার করিনি। আর থাইল্যান্ড আসতে ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সেও সব লেখা থাকবে। আর যা যা লাগবে সেগুলো হলো: 1, ভিসা ফর্ম ফিল আপ করবেন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 3, যাওয়া এবং আসার কনফার্মেশন একটা টিকিট লাগবে। 4, সেখানের হোটেল বুকিং করে যাবেন, সেই বুকিং কপি লাগবে। যারা চাকরি করেন তাদের জন্য এনওসি, যারা বিজনেস করবেন তাদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। 7, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং 6 মাসের ব্যাংক সলভেন্সি জমা দিতে হবে। পাস সহ গেলে আপনারা কাবিন নামার একটা ফটোকপি সাথে ক্যারি করতে পারেন। যদি এটা লাগে না, কিন্তু অনেক সময় তারা দেখতে চাইতে পারে। থাইল্যান্ডের ভিসা ফি 6,000 টাকা পড়েছিল আমাদের পার পারসন। হয়তো এজেন্সি দিয়ে করাইলে আর একটু বেশি পড়তে পারে। প্রায় 50 থেকে 60 মিনিট পর আমরা কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছে যাই। এখানে এসে নাম এন্ট্রি করে আমরা ওয়েটিং রুমে চলে যাই। এই থাইল্যান্ড ট্যুরের সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদের। এখানে প্রায় 11.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য। এখানে ওয়েটিং জোনে বসে আমরা গল্প করতেছিলাম, উনো কার্ড খেলে সময় পার করতেছিলাম। আমাদের যেন এই লম্বা সময় পারই হচ্ছিল না। জানালার বাইরের দিকে তাকিয়ে দেখছি একটার পর একটা ফ্লাইট ছেড়ে যাচ্ছিল, আর অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের সময় কখন হবে। এই 11.5 ঘন্টা যেন কাটতেই চাইছিল না। বোরিং একটা লম্বা সময় পার করে অবশেষে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। ওই যে এই প্লেনটা দিয়েই আমরা এখন আমাদের নতুন স্বপ্নের দেশের যাত্রা শুরু করব। লম্বা একটা ট্রানজিটের পর অবশেষে আমাদের বোর্ডিং গেট খুলে যায়। হাতে পাসপোর্ট, বোর্ডিং পাস আর মনে আনন্দ নিয়ে কলকাতার সেই ফ্লাইটে করে আমরা উড়ে যাচ্ছি ফুকেটের দিকে। ভোর 6টায় আমাদের ফ্লাইট ফুকেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভোরের আলো আকাশটা তখন অন্যরকম সুন্দর লাগছিল।
প্রায় 3.5 ঘন্টার মতো কলকাতা থেকে ফুকেট যেতে সময় লাগে। আস্তে আস্তে সকাল হওয়া শুরু হলো। আকাশে কি সুন্দর ঝলমলে রোদ উঠে গিয়েছে। আকাশটা দেখতে কি সুন্দর লাগছিল। আমরা মেঘের উপর দিয়ে ভেসে ভেসে ফুকেট যাচ্ছি। ঘণ্টাখানেক পরে জানালা দিয়ে চোখ দিতেই দেখতে পাই উপর থেকে সুন্দর ফুকেটের নিচে আইল্যান্ডগুলো। সূর্য তখন চকচক করছিল। প্লেন থেকে ফুকেটের এই সুন্দর দৃশ্য দেখতে এত লম্বা সময় ট্রানজিটের যে ক্লান্তি ছিল তা নিমিষেই চলে গিয়েছে। সো গাইস, ওয়েলকাম টু মাই থাইল্যান্ডের ফুকেট ফি ফি ক্রাবির আগামী 8 দিন 7 রাতের আমরা নতুন নতুন কোথায় গিয়েছি, কোন কোন জায়গায় এক্সপ্লোর করছি, সব কিছু থাকবে থাইল্যান্ড ভ্রমণের 5 পর্বের সিরিজে। থাইল্যান্ডের সকাল 10:30টায় আমরা ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করি। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে আমরা সেখানে ইমিগ্রেশনের সকল কাজকর্ম শেষ করে এয়ারপোর্টের বাইরে চলে আসি। এখানে এসে আমরা ট্যাক্সি ঠিক করতেছিলাম। এখানে অনেকগুলো ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখান থেকে আপনি ফিক্সড রেটেই ট্যাক্সি পেয়ে যাবেন। তো এখানে ফিক্সড রেট করাই ছিল। আমরা 480 বাতে একটা 4 সিটারের ট্যাক্সি বুক করে পাতং চলে যাই। আমরা পাতংয়ের বিচের কাছাকাছি জেবি নামের একটা হোটেল বুক করি। থাইল্যান্ডের হোটেল কস্ট খুবই এক্সপেন্সিভ, তবে আমরা এই হোটেলটা 850 বাতের মধ্যে পেয়েছিলাম, যা বাংলাদেশের টাকায় মোস্ট প্রবাবলি 3000-এর মতো পড়েছিল। এই রুমটাতে আমরা আগামী 2 দিন 2 রাত থাকবো। জেবির 203 নম্বর রুম। রুমটা আহামরি কিছু নাই, বাট এখানে একটা খাট রয়েছে, পাশে একটা সাইড টেবিল আছে, এছাড়া এসি তো ছিলই, আর আলমারি, ড্রেসিং টেবিল, হেয়ার ড্রায়ারেরও ব্যবস্থা ছিল এই রুমটাতে। এই আলমারির ভিতরে হ্যাঙ্গার রয়েছে, সিকিউরিটি একটা বক্সও রয়েছে। ওয়াশরুমটা ক্লিন ছিল, আবার গিজারের ব্যবস্থাও রয়েছে ওয়াশরুমে। বেসিক একটা রুম ছিল। আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকালের দিকে বের হয়ে পড়ি ফুকেট শহর ঘোরার জন্য। ফুকেটে এলে আপনি প্রায়ই দেখতে পাবেন রাস্তায় তারা এমন বক্সিং খেলার প্রচার করছে, কোথায় ইভেন্ট বা কোন সময়। যারা বক্সিং পছন্দ করেন তারা চাইলে সেই ইভেন্টগুলো যেয়ে দেখতে পারেন। মেবি বক্সিং তাদের ফেমাস খেলা, যেটাকে তারা মুয়া থাই বলে থাকে। এরপর আমরা একটা গ্র্যাবের মাধ্যমে ক্যাব বুক করে নিই, যেটা আমাদের খরচ পড়েছিল 200 বাত। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন ক্যাফে ভিউ পয়েন্টে। এই রাস্তার পাশে লাল গোলাপি গাড়িগুলোকে টুকটুকি বলা হয়ে থাকে। আপনারা চাইলে এগুলো বুক করেও ঘুরতে যেতে পারেন। ফুকেট ভ্রমণের প্রথম দিন আমরা বিকেলবেলায় চলে যাই ক্যাফে ফুকেট ভিউ পয়েন্টে। এই ক্যাফেতে ঢুকতে হলে আপনাদের পার পার্সনকে অবশ্যই 2টা করে খাবার অর্ডার করতে হবে। আর এখানে বিভিন্ন কালারের কিছু টেল গাউন রাখা আছে,
সুইং করতে চাইলে এখান থেকে 100 বাত করে আলাদা এই টেল গানগুলো ভাড়ায় নিতে পারে। এই ক্যাফে ভিউ পয়েন্ট ফুকেটের বিখ্যাত কয়েকটা ক্যাফেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটা ক্যাফে পর্যটকদের জন্য। এখানের ভিউ পয়েন্টের দৃশ্য অসম্ভব সুন্দর, চারপাশে পাহাড়, সমুদ্র সব মিলে অন্যরকম একটা সুন্দর পরিবেশ। এখানে বেশ কিছু ফটো স্পটও তৈরি করে রাখা আছে, আপনারা এখানে অনেক ছবি তুলতে পারবেন। যারা ছবি বা রিলস বানাতে ভালোবাসে তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস। এই জায়গায় সমুদ্র আর পাহাড় মিলিয়ে খুব সুন্দর সুন্দর প্যানোরামিক ভিডিও, এছাড়া কেউ যদি চান এখানে সুইংও করতে পারবেন। প্রত্যেকটা ফটো স্পট একটার থেকে একটা অনেক বেশি সুন্দর। চলুন পুরো ক্যাফেটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আপনারা ফুকেট ভ্রমণে এলে চাইলে বিকাল সময়টা এখানে বসে আরাম করে খাওয়া দাওয়া করে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন। জায়গার খাবার আহামরি অত একটা ভালো না, এভারেজ ছিল। রাতে ওই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর লাগে। ক্যাফে ভিউ পয়েন্ট থেকে প্রায় 5.5 কিলোমিটারের মতো দূরে
কমলা বিচ। তো আমরা হেঁটে হেঁটে কমলা বিচে চলে যাই। এই বিচটায় তেমন একটা মানুষের ভিড় থাকে না। এই বিচটায় বিকালের দিকে আসলে আপনারা অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন, আর প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল এই জায়গায়। থাইল্যান্ডে এসে আপনারা এই ফ্রুটসগুলো ট্রাই করে দেখতে পারেন। থাইল্যান্ডের ফ্রুটসগুলো খুবই মজা, স্পেশালি আম। এই সমুদ্রের পাশে বসে আপনার এখানের ফুডগুলো ট্রাই করতে পারেন। তো সমুদ্রের শব্দ শুনতে শুনতে এখানে ফুডগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন। মোটামুটি আমরা যে কয়টা আইটেম খেয়েছিলাম ভালোই ছিল। আর এই জায়গায় ম্যাক্সিমাম দোকানদাররাই মুসলিম, তাই নিশ্চিন্তে আপনার এখানে সব কয়টা খাবারই খেতে পারেন। আমরা একটা ব্যানানা নিউট্রেলা প্যানকেক অর্ডার করেছিলাম। টেস্টটা মোটামুটি ভালোই ছিল, মেবি 80 কি 100 বাত ছিল এই খাবারটা। এরপর চলে আসি আমরা ফুকেটের এই পাতং বিচে, এখানে নাইট ভিউ এনজয় করতে। এখানের একটা দোকানে থাইল্যান্ডের কিছু সোভেনারিজ দেখছিলাম, বাট প্রাইস টু মাচ ছিল। ফুকেটের এই পাতং স্ট্রিটে এসে আপনারা নাইট লাইফ এনজয় করতে পারেন। এখানে অনেকগুলো ক্লাব বার এসব রয়েছে। যত রাত বাড়তে থাকে পাতংয়ের এই স্ট্রিটটা তত বেশি জমজমাট হতে থাকে। একদম ভোরবেলা পর্যন্ত এখানে অনেক মানুষজন, জমজমাট একটা পরিবেশ থাকে। সারাদিনের একটা বিশাল জার্নি শেষ করে ঘোরাঘুরি করে রাত 1:30টার দিকে আমরা চলে আসি পাতং বিচে। এখানে প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় কাটিয়েছি। সমুদ্রের শব্দ ভালোভাবে শুনতে হলে আপনাকে রাতে অথবা ভোরবেলায় সমুদ্রের কাছে আসতে হবে। এই সময়গুলোয় সমুদ্র পরিবেশটা একদম অন্যরকম থাকে।
রাত অনেক হয়ে যায়, আমরা রাতে হোটেলে ব্যাক করি। পরের ব্লগে ফুকেটে আপনারা একদিনে কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন সকল কিছু সেই ভিডিওতে দেওয়া থাকবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ব্লগগুলো তাড়াতাড়ি পেতে আমার পেজটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।